উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন মেম সাহেব। মেম সাহেব উপন্যাসটি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক নিমাই ভট্টাচার্যের লেখা। এটি মূলত প্রেম, সমাজ, সংস্কৃতি এবং দেশভাগ পরবর্তী কলকাতার জীবনযাত্রার প্রেক্ষাপটে লেখা এক অসাধারণ রোমান্টিক উপন্যাস। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাদের চেয়ে তুমি আসো কাছে আমার হৃদয়খানিতে। ওয়েস্টার্ন কোর্ট, জনপথ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম, অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো স্বপ্ন দেখো আমি ঘর বাঁধি, সুখী হই। একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশোনা করুক, একটু ভালোবাসুক, আমার একটা অবলম্বন হোক, তাই না? ভাবতে বেশ মজা লাগে। আমার এই ছন্নছাড়া জীবনে একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে মন্দ হতো না। হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি করতাম না। হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত। হয়তো নিকট ভবিষ্যতে মুসৌরি বা নৈনিতালের কোনো নার্সিংহোমে যাবার প্রয়োজন হতো না। হয়তো আরও অনেক কিছু হতো। নিজের কাছ থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতাম না, তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতি নেই, বরং বেশ আগ্রহই আছে। আর তাছাড়া আগ্রহ না থাকার কি কারণ থাকতে পারে? তুমি তো নিজেই 18-19 বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে, ইউনিভার্সিটির 2 গেট দিয়ে দুজনকে বেরোতে। তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে টুবি বাসে চাপতে, আর খোকনদা মেডিকেল কলেজের পিছন থেকে 9 নম্বর বাসে চাপত। দুজনে দুটি বাস চাপলে কি দুজনেরই তো নেমে পড়তে ল্যান্ডেস স্ট্রিটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে উপভোগ করেছো তোমরা দুজনে। এসব আমি আরও জানি। তুমি নিজের হাতের অঙ্কন করা গলার মোটা হারটা বিক্রি করেছিলে বলেই খোকনদা এতদিন ধরে রিসার্চ করে পিএইচডি হতে পারলো। এমনি করে দোলা দিতে দিতে একদিন হঠাৎ নিজের দোলনায় তুলে নিলে খোকনদাকে। এসবই তো নিজের চোখে দেখা। আরও অনেককেই তো দেখলাম। মঞ্জুরি, লিপি, কণিকারাই কি কম খেল দেখালো? আমার প্রথম যৌবনের সেই সবুজ কাঁচা দিনগুলোতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে। হয়তো আজও সেই ইনফ্লুয়েন্সের শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক। শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে? নেভার, নেভার, নেভার। মনে পড়ে দোলা বৌদি, অনুরাধার শেষকালে চিৎকার করে হেনরি ফিডিংকে কোট করে বলতো, হিজ ডিজাইনস আর সেক্রেটলি হনারেবল, অ্যাজ দ্য সেইং ইজ, ডেট টু রব এ লেডি ফর হার ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ। আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানের নীতিশের গলায় মালা পরালো। আমি দিল্লিতে ছিলাম না, তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হয়। সে দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি। কিন্তু তার বৌভাত ফুলসজ্জার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি। প্রাচীন কাব্য আছে, অনন্ত যৌবনা উর্বশী ক্যাবেরে ড্যান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডিরেক্টরদের সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল। কিন্তু মুনি ঋষিদের নাচ উর্বশীর ধ্যানভঙ্গ না, পড়িনি। তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জিপ গাড়ি, 2টো কনস্টেবল আর একটা পেট মোটা সাব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে আইপিএস নীতিশ এমন নাচি নাচল যে অনুরাধাও ক্লিন বোল্ড হয়ে গেল। এই উৎসবের বাড়িতে লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞেস করছিলাম, এসব উৎসবের বাড়িতে লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞেস করেছিলাম, অনু, এ কি হলো? শেষ পর্যন্ত পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে? তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো।
ও ভাঙবে কিন্তু মস্কাবে না। তাই শেক্সপিয়রের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে কোট করে বলল, মাই সালাড ডেজ হোয়েন আই ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট। চমৎকার! তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়া কি স্বাভাবিক নয়? মাঝে মাঝেই ভাবি আমিও যদি খোকনদা বা নীতিশের মতো। যাকগে ওসব। আচ্ছা দুলাবৌদি, তাছাড়া পাত্র হিসেবে কি আমি খুব খারাপ? খবরের কাগজের স্পেশাল করসপন্ডেন্টের চাকরিটাও নেহাত মন্দ নয়। বেশ চটক আছে, মাইনেও নেহাত কম পায় না। বাড়ি না থাকলেও গাড়ি আছে, নায়েব না থাকলেও স্টেনও তো আছে। তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলেত ফেরত দুষ্টু ছেলেদের বেশ পছন্দ করে। মেয়েদের বাপ মা স্মার্ট সফিস্টিকেটেড বলে ওইসব দুষ্টু ছেলেদের জামাই করতে আপত্তি করে না। সেদিক থেকে আমি ওভার কোয়ালিফাইড। একবার নয়, বহুবার গেছি বিলেতে। লোকে বলে দুষ্টুমিও নাকি করেছি। আরও একটা ব্যাপার আছে, পটলডাঙ্গার গোবিন্দ বিলেত ফেরত বলে বিলেতে ফিল্ম স্টারদের মতো ইনকাম ট্যাক্স ফ্রি 10,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছিল। সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয়। আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে, পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড়ো উড়ো মেয়ে শিকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই কষ্টকর নয়। তবে তার আগে মেম সাহেব উপন্যাসটা তোমাদের সবার জেনে নেবার দরকার। আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেক দিন হাসি ঠাট্টা করেছো, হয়তো কিছু ধারণাও করেছো মনে মনে। শুধু তুমি কেন, অনেকের মনেই আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ কেউ ভাবে মেম সাহেব বলে কেউ নেই। পুরোটাই গুল করেছি। নানা ধরনের নানা লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্র কম পায় না। যার সঙ্গে নতুন আলাপ হয় তিনি প্রশ্ন করেন, মেম সাহেবকে? ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার ওই একই প্রশ্ন। এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক তন্নি শ্যামার সঙ্গে আলাপ হলো। বাড়িতে নিয়ে গেলেন দুটো 3 অ্যারারুট বিস্কুট, একটা প্যাডা সন্দেশ আর 1 কাপ চা দিয়েই মুচকি হেসে জিজ্ঞেস করলেন, মা জানতে চাইছিলেন মেম সাহেবের আসল নাম কি। বছরখানেক আগে সিউড়ি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন। সঙ্গে একটা ছোট্ট চিঠি ছিল। লিখেছিলেন, তোমার মেম বউকে এই শাড়িটা আশীর্বাদ পাঠাচ্ছি। বিদেশি মেমকে এই শাড়িটা পরালে ভালো লাগবে। মাতৃতুল্য স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম, মা শাড়িটা আপনি সাবধানে রেখে দিন। সময় মতো আপনার মেম বউকে নিয়ে ওখানে গিয়েই শাড়িটা গ্রহণ করব। মেম সাহেবকে নিয়ে আরও কত কি যে কাণ্ড হয়, তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলবো। তাছাড়া আমার জীবনের এইসব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘটকালি করারও অসুবিধা হতে পারে। তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া দরকার। কিন্তু আজ সে তো দূরে চলে গেছে, তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, তাছাড়া ওর ঠিকানাও আমার জানা নেই। মনে হলো তুমি আমার চিঠি পড়ে ঘাবড়ে গেছো। গত চিঠিতে বিশেষ কিছুই লিখিনি, এমনকি গৌরচন্দ্রিকাও পূর্ণ হয়নি। সুতরাং এখনই নার্ভাস হবার কি আছে? তাছাড়া তুমি না মেয়ে, অন্যের প্রেমের ব্যাপারে তোমার তো আগ্রহ শেষ নেই। শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই হোক, প্রেমপত্র সেন্সর করতে মেয়েরা তো শিরোমণি। ইউনিভার্সিটির জীবনে তো দেখছো, লেকচার শোনা, কফি হাউসে আড্ডা দেবার মতো অন্যদের প্রেমপত্র হাতে করাও প্রায় সব মেয়েদের নিত্যকার কাজ ছিল। গণ্ডগ্রামে যাও, সেখানে দেখবে পারুল বৌদির চিঠি অন্নপূর্ণা ঠাকুরজি না পড়ে কিছুতেই ছাড়বে না। শুনেছি স্কুল কলেজে মেয়েদের চিঠি এলে দিদিমণির একবার চোখ না বুলিয়ে ছাড়ে না। ছাত্রীদের অভিভাবকত্ব করবার অছিলায় চুরি করে প্রেমপত্র পড়াকে কিছুটা আইনসম্মত করা করা যেতে পারে মাত্র, কিন্তু তার বেশি কিছু নয়। তাছাড়া প্রেমের কাহিনী জানতে মেয়েদের অরুচি। কলিকালে না জানি আরো কত কি দেখবো শুনবো। মেয়ের বিয়ে হলে মা পর্যন্ত জানতে চান
হ্যাঁ রে খুকি, জামাই আদর টাদর করেছে তো? হাজার হোক মা তো ঠিক খোলাখুলিভাবে সব কথা জিজ্ঞাসা করতে পারে না, তাই ঘুরিয়ে আদর টাদর করার খবর নেন। বাসরঘর তো মাসি কুড়ি থেকে দিদিদের ভিড়ে গিজগিজ করে। আর সেই সতী সাবিত্রী, সীতা, দয়মন্ত্রী থেকে শুরু করে আমাদের মা মাসিরা যে সভ্যতা ও সংস্কৃতির ধ্বজা বহন করে এনেছেন, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে যে ঐতিহ্যের ধারা অম্লান রেখেছেন, আজ তুমি সেই মহান আদর্শ থেকে বিচ্যুত হবে আমি ভাবতে পারিনি। সর্বোপরি আমি যখন নিজে স্বেচ্ছায় তোমাকে সব কথা বলছি, তখন তোমার লজ্জা বা সংকোচের কি কারণ থাকতে পারে? আর তোমাকে ছাড়া আমার এই ইতিহাস কাকে জানাবো বলতে পারো? তুমি আমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র হলেও তোমাকে আমি সেই প্রথম পরিচয়ের দিন থেকেই ভালোবাসি, শ্রদ্ধা করেছি। খোকনদার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেদিন থেকে আবিষ্কার করেছি, সেদিন থেকেই তুমি আমার দোলা বৌদি হয়েছ। ছাত্র জীবনের সেই শেষ দিনগুলিতে আর আমার কর্মজীবনের প্রথম অধ্যায়ে তুমি আর খোকনদা যেভাবে আমাকে সাহায্য করেছ, সহানুভূতি জানিয়েছ, তার তুলনা হয় না। তাই তো জীবনের সমস্ত সুখে দুঃখে প্রথমেই মনে পড়ে তোমাদের। মেম সাহেবের ব্যাপারটা ইচ্ছে করেই জানায়নি। তোমরা অবশ্য কিছু কিছু আশ করেছিলে, কিন্তু খুব বেশি জানতে পারোনি। ভগবানের দয়ায় আমি দিল্লি চলে আসায় নাটকটা আরো বেশ জমে উঠেছিল। আমি ভেবেছিলাম তোমাকে আর খোকনদাকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু কিছুই জানায়নি। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। তুমি যখন আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠছো, তখন সবকিছু জানান না জানানো অন্যায় হবে। আর শুধু মেম সাহেবের কথাই নয়, আমার জীবনে যেসব মেয়েরা এসেছে তাদের সবার কথাই তোমাকে লিখব, সব কিছু তোমাকে জানাবো, কিচ্ছু লুকাবো না। আর কিচ্ছু না হোক, তোমাকে হলপ করে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার এই কাহিনী তোমার খুব খারাপ লাগবে না। যদি ভাষাটাকে একটু এডিট করো, তাহলে হয়তো ছাপা হয়ে বই বেরোতে পারে। সুতরাং হে আমার দোলা বৌদি, ধৈর্য ধরো। হে আমার খোকনদার প্রাণের প্রিয়, দোলে দোদুল, দোলে দোলনা, দোলে তোমার ভ্রাতৃসম লক্ষণ দেবরের প্রতি কৃপা করো, তার ইচ্ছা পূর্ণ করো। সেদিন কি তিথি, কি নক্ষত্র, কি লগ্ন ছিল তা আমি জানি না। জীবন নদীতে এত দীর্ঘদিন উজান বাইবার পর বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ শুভ লগ্নে আমি পৃথিবীর প্রথম আলো দেখিনি। এই পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন। একমাত্র দিদিও আমার জীবননাট্যের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল। আমার জীবনে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমি নারী ভূমিকা বিবর্জিত নাটকে অভিনয় শুরু করেছি। ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না, কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেদিনও পারিনি, আজও পারি না, ভবিষ্যতেও পারবো বলে আশা করি না। শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলেমেয়েদের সঙ্গে খেলা করতাম, তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না। 5-6 বছর বয়সে আমি নিজে গিয়ে বৈঠকখানা বাজারে বিরজা মিষ্টা ভাণ্ডার থেকে খবর কিনে এনে একলা একলা খেতাম, কিন্তু আমার ওই খেলার সঙ্গীরা সবসময় মায়ের বা দিদির হাতে খেত। খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা ছড়ে যেত, তবে সঙ্গে সঙ্গে সে মার কোলে চড়ে বাড়ি চলে যেত। ওরা আমাকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু এক পাও হাঁটতে পারতো না। অনেক দিন আমারও অমনি কেটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কই, আমি তো কাঁদিনি, আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি। আমার নিশ্চয়ই ব্যথা লাগতো না। ছোটবেলায় মাকে হারালে নিশ্চয়ই শিশুদের ব্যথা ট্যাথা লাগে না, তাই না দুলা বৌদি? বাবা পেটের দেয়ে এক দীর্ঘ সময় বাইরে কাটাতেন, যে আমার বেশ মজা হতো। আশেপাশের বাড়িতে ঘুরে ঘুরে অনেক মজা দেখতাম। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশে বাড়ির ওরা সবাই ঘুমে ঢুলে পড়তো, কিন্তু কই, আমার তো ঘুম পেত না।
আমি তো রোজ রাত্রি 10টা 10:30 পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য। সবচাইতে মজা হতো স্কুলের পরীক্ষার সময়। আমার প্রায় সব বন্ধুদের মা এক হাতে এক গ্লাস দুধ আর অন্য হাতে কিছু খাবার নিয়ে লোহার বড় গেটটার বাইরে দাঁড়িয়ে থাকতেন। ঘন্টার পড়ার সঙ্গে সঙ্গে ছেলেগুলো হুড়মুড় করে দৌড়ে গিয়ে দুধ মিষ্টি খেত। কিন্তু কই, আমার জন্য তো কেউ কোনোদিন দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতো না। ঘন্টা পড়লে আমি তো কোনোদিন হুড়মুড় করে গিয়ে দুধ মিষ্টি খেতে পেতাম না। পূজার সময় সবাই কত দামি দামি সুন্দর চকচকে জামা পরতো। সন্ধ্যার পর ওরা সবাই ওই সব জামা কাপড় পরে ফিটফাট সেজেগুজে মার হাত ধরে দিদির কোলে চড়ে দুর্গা ঠাকুর দেখতে বেরোতো। আমি আগরপাড়ার ইজের আর শার্টটা পরে সকাল দুপুরে এত ঘোরাঘুরি করতাম যে সন্ধ্যার সময় বেশ আরামে ঘুমোতে পারতাম। বিজয়ার দিন ওদের সবাইকে কতজনে আশীর্বাদ করতো, কত মিষ্টি দিত, কিন্তু বাবা ছাড়া আমাকে আর কেউ আশীর্বাদ করতো না, মিষ্টিও দিত না। এমনি করেই কেটেছে আমার শৈশব কৈশোর। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি যে গাছ থেকে ভালো ফুল ফল পেতে হলে একটু সার দেবার দরকার। শৈশবে মার ভালোবাসা ওই একটু সার পেলে হয়তো আমি নীরস শুষ্ক বাবলা গাছ হতাম না। আমার জীবনটাও হয়তো অনন্ত দিগন্ত বিস্তৃত মরুপ্রান্তর হয়ে উঠত না। সব মানুষই মাকে হারায়, কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ বা প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে। কৈশোরে বা যৌবনে, প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে মাকে হারালেও অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে। কিন্তু আমার মতো যে শৈশবে মাকে হারায়, মাতৃস্নেহের স্বাদ উপলব্ধি করার পর্যন্ত যার ক্ষমতা হয়নি, সে যদি মাতৃহীন হয় তবে তার কি সান্ত্বনা। অনেকে মাকে পায় না, কিন্তু তার স্মৃতির স্পর্শ পায় প্রতি পদক্ষেপে। মার ঘর, মার বিছানা, মার বাক্স, মার ফার্নিচার, মার ফটো থাকলেও মার একটা আশ্রব ছবি মনের পর্দায় উকি দেবার অবকাশ পায়। আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি। নিমতলা শ্মশানঘাটে মার একটা ফটো তোলা হয়েছিল। 5 টাকা দিয়ে 3টে কপিও করা গিয়েছিল। নিয়মিত বাসা বদলের দৌলতে 2 কপি নির্দেশ হয়ে যায়। 3য় কপিটি দিদির সংসারে ক্ষুধার্ত উই পোকার উদরে জ্বালা মেটাচ্ছে। মানুষের জীবনের প্রথম ও প্রধান নারী হচ্ছে মা। তার স্নেহ, ভালোবাসা, তার চরিত্র, আদর্শ প্রতিপুত্রের জীবনেই প্রথম ও প্রধান সম্পদ। আমি সেই স্নেহ, স্পর্শ, ভালোবাসা ও সম্পদ থেকে চিরবঞ্চিত থেকে গেছি। তাই আমার জীবনে নারীর প্রয়োজন ও গুরুত্ব উপলব্ধিতে অনেক সময় লেগেছে। ছোটবেলায় মাকে হারিয়ে ও আশেপাশে কোনো বোন বা অন্য কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের স্পর্শ সম্পর্ককে আমার শঙ্কা ও সংকোচ বহুদিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার কৈশোরের সেদিনের কথা মনে পড়লে আজও হাসি পাই। তখন ক্লাস 9 থেকে 10 উঠেছি। সবে পাখনা গজানো শুরু হয়েছে। হাফ প্যান্ট ছেড়ে মালকোচা দিয়ে ধুতি পরে ধরেছি। ফুল হাতা শার্টের হাতা না গুটিয়ে পড়লে বোকা বোকা মনে হয়। শ্রদ্ধানন্দ পার্কের পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে বেশ আত্মসম্মান লাগে। বিকেলবেলার একমাত্র রিক্রিয়েশন 2-4 জন বন্ধু মিলে পাড়ার এদিক ওদিক ঘোরাফিরে আড্ডা দেওয়া। মন্টুদের বাড়িতে আমার যাতায়াত ছিল, হৃদ্যতা ছিল। 2-1বার পৌষ সংক্রান্তির দিনে মন্টুদার মা আমাকে আদর করে পিঠা পায়েসও খাইয়েছে। শুনেছি দিদির বিয়ের সময় মন্টুদের বাড়ি সবাই খুব সাহায্য করেছিল। ওই বাড়ির সবার সঙ্গেই আমার পরিচয় ছিল। ওদের পরিবারের অনেক খবরই আমি জানতাম না শুধু নন্দিনীর কথা। ছোট নাগপুরের মালভূমি থেকে মন্টুদাও এই চঞ্চলা কিশোরী ভাইজি কবে হঠাৎ মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন সে খবর আমি রাখিনি। তিনিও 9 থেকে 10 উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয়ে ধন্য করার জন্য কলকাতা এসেছেন, তাও জানতাম না আর অনেক কিছু।
জানতে পারেনি সে 14 বছর বয়সেই তিনি তার জীবননাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছিলেন। এসব কিছু জানতাম না। একদিন মন্টু দাদের বাড়ি থেকে দু একটা গল্পের বই নিয়ে বেরোবার সময় মাথার উপর একটা কাগজের প্যাকেট এসে পড়ায় চমকে গেলাম। কুড়িয়ে নিয়ে দেখলাম একটা খাম। নাম ঠিকানা কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল তোমার চিঠি। তোমার চিঠি মানে আমার চিঠি? মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। 2-1 মিনিট বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম। আর একটু হলে চিৎকার করে মন্টুদাকে ডাক দিতাম, কিন্তু হঠাৎ যেন কি আমার মাথায় বুদ্ধি জোগালো। চারপাশটা এক নজরে দেখে নিলাম, শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম, উপরের লেখাটা কয়েকবার পড়লাম, তোমার চিঠি। তারপর দৃষ্টিটা তেতলার দিকে ঘুরে নিতেই ঘরের জানলার হাসি খুশি ভরা একটা সুন্দরী কিশোরীকে দেখলাম। অনেকদিন আগের কথা, সব কিছু ঠিক মনে নেই, তবে আবছা আবছা মনে পড়ে। কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল। নারীর চরিত্রের সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি চিঠিটি নন্দিনীরই লেখা। প্রায় ছুটতে ছুটতে বাসায় এলাম। ঘরে খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম। চিঠির ভাষাটা আজ আর মনে নেই, কিন্তু ভাবটা একটু মনে পড়ে। কিছুটা উচ্ছ্বাস, কিছুটা আবেগ ছিল চপলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে। চিঠিটা পেয়ে ভালোও লেগেছিল, ভয়ও লেগেছিল, তার চাইতে আরও বেশি লেগেছিল অবাক। ধনির দুলালির জীবন উৎসবে আমার আমন্ত্রণ। আমার মতো একটা ভাঙা ডিঙি নৌকা চড়ে নন্দিনীর জীবন সাগর পাড়ি দেবে, আমি কল্পনাও করতে পারিনি। নন্দিনীর চিঠির উত্তর চেয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি, উৎসাহ আসেনি, উত্তর দেয়নি। তবুও আবার চিঠি পেয়েছিলাম, ইঙ্গিত পেয়েছিলাম আমি নাকি তার মানুষ রাজ্যের রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষিক্ত করব আমার জীবনের সঙ্গী রূপে। আরও অনেক স্বপ্ন দেখেছিল সে। জীবন যার প্রাচুর্যে ভরা, বিলাসিতা যায় স্বভাব, তার পক্ষে এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মতো দৈন্যভরা কিশোরের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব ছিল না। তাই তো তার সেই আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি। সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতা বা সাহসও আমার ছিল না। নন্দিনীকে আমি ভালোবাসিনি, কিন্তু প্রাণ চঞ্চলা এই কিশোরীকে ভুলব না কোনোদিন। সে আমার জীবনযজ্ঞের উদ্বোধন সঙ্গীত গিয়েছিল। এই কিশোরী আমার জীবন নাট্যমঞ্চে শুধু একটু উকি দিয়েই সরে গিয়েছিল, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করার অবকাশ পায়নি, কিন্তু তবু তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে। বিএ বা এমএ পাশ করার পর জীবনের বৃহত্তর পটভূমিকায় অতীতের অনেক স্মৃতি হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যায় না পাঠশালার গুরুমশের স্মৃতি। নন্দিনী আমার তেমনি একটি অমূল্য স্মৃতি। সে আমার ভোরের আকাশের একটি তারা। সে তারার জ্যোতিতে আমি আমার জীবন পথ চলতে পারিনি, বা তার প্রয়োজন হয়নি। তা না হোক, তবুও সে আমার জীবনে দিক দর্শনে সাহায্য করেছিল। সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারে সাহায্য করেছিল। ভালোবাসা কি এবং তার কি প্রয়োজন সেদিন আমি বুঝিনি, জানিনি। নন্দিনী কেন আমাকে ভালোবেসেছিল, কি সে চেয়েছিল, কি পেয়েছিল, কিছুই আমি জানি না। শুধু এইটুকুই জানি, আমার সুখে সে সুখী হতো, আমার দুঃখে সে লুকিয়ে চোখের জলও ফেলেছে। ছন্দবদ্ধভাবে এইসব অনুভূতি প্রকাশ করার সুযোগ কোনোদিনই সে পায়নি, কিন্তু যখনই সে সুযোগ এসেছে, নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে।